ইষ্টপ্রাণতাকে সেবাপটু দক্ষতার মাধ্যমে অন্যের ভিতর সঞ্চার করে দেওয়া, ওটাই তো যাজন ছিল। আমরা যাজনের বিষয়ে ঢুকছি। আপনাদের সকলকে বলি, একটা বই আছে, বইটার নাম যাজন সংকেত, এরকম বইটা। আপনাদের কাছে যদি না থাকে আপনি পিডিএফটা জোগাড় করে নেবেন। এই যাজন সংকেতটা মাস্ট, এটা 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 জোগাড় করে নিয়ে রাখতে হয়। ঠাকুর নিজে বলেছেন, আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে বোধহয় মেনশন ছিল, কোথায় একটা আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে এক জায়গায় শ্রী ঠাকুর নিজে বলেছেন যে এই যাজন সংকেতের নিয়মগুলি নিজের চরিত্রগত করে ফেলতে হয়, এরকমভাবে একটা কোথায় বলেছিলেন। তাই কিভাবে যাজন হয় আমাদের মাধ্যমে, সেই কথাগুলো এখানে স্পষ্টভাবে বলা আছে। আর এখানে আজকে আমরা যতটুকু দেখি কতটুকু করতে পারি, সেইভাবে আমরা এখান থেকে ধরে আমরা এগোতে পারবো যাজনের বিষয়। আমরা আস্তে আস্তে বইটা পুরো কভার করব। আগের দিন আমরা কতগুলো বিষয় পড়েছিলাম, আপনাদের মনে আছে নাকি জানি না। এই যাজন কী জিনিস, যাজক কি হয়, আর যাজনের প্রপার ডেফিনেশন মানে হচ্ছে যা আমাদের ডেফিনিট একটা ডিরেকশন দিয়ে দেয়। ডেফিনিট মানে বলে না ডেফিনেটলি হবে, মানে হবেই। আমরা হবে কি হবে না এরকম প্রবাবিলিটিতে থাকি না, আমরা ডেফিনিট হয়ে যাই। তেমন যাজন যদি যাজনের মতো হতেই হয়, তাহলে কিন্তু যেরকম ঠাকুর যাজন মানে বলেছেন সেইভাবে আমাদের বুঝতে হবে, সেই রকমভাবেই আমাদের যেন যাজন হয় সেটা আমাদের জানতে হবে। এটাই ছিল আগের দিনের বিষয়। আজকে আমাদের ক্লাস শুরু করি এখান থেকে। সবাই এসে গেছেন, খুব অনেকে এসে গেছেন। হ্যাঁ, দেবাঞ্জন দা কেমন আছেন? জয়গুরু দাদা, ভালো আছি। বাড়িতে সব ভালো তো? হ্যাঁ, আপনার ভালো আছে তো সবাই? একদম একদম চলছে, ভালোই আছে। হ্যাঁ, চন্দ্রিমা জয়গুরু জয়গুরু। জয় গুরু জয়। চন্দ্রিমা কেমন হ্যাঁ, আছেন? জয়গুরু ভালো আছেন তো? আরে জয় গুরু সোমনাথ দা, খুব ভালো চলছে। আপনি? হ্যাঁ, তো অনেকদিন কথা হয়, সেই লাস্ট হ্যাঁ লাস্ট গো, সেই আমার হ্যাঁ গো, বাড়িতে সৎসঙ্গ হয়ে গেছে, তারপর হ্যাঁ থেকে তো আর হ্যাঁ কথা হয়নি মাঝখানে। হ্যাঁ দিয়ে ভালো আছেন তো? হ্যাঁ, ঠাকুরের দয়া ভালো আছি, চলছে। আচ্ছা আর ওই ওই মা কেমন আছে? ওই সেই একজন মায়ের সাথে একজন স্কুল আচ্ছা। টিচার স্কুলে পড়াতেন, উনি কেমন আছে? হ্যাঁ, ভালো আছেন ভালো আছেন। ভালো আছেন? আচ্ছা, আর পুচকেটা কেমন আছে? উনি ভালো আছেন। আমি তারপরে যে দুজন মানুষের এখানে দীক্ষা, হ্যাঁ হ্যাঁ, পুচকেটা আছে। ও সেই বদমাইশি করে যাচ্ছে, এখন অব্দি শোয়নি, ওই সব করে যাচ্ছে সব সকাল থেকে। ঠিক 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 সবাই ভালো আছে নরমালি। ঠিক আছে। ওই যারা দীক্ষা হয়েছিল ওদের যোগাযোগ করতে বলো। ঠিক আছে ঠিক। হুম, ঠিক আছে। কৌশিকদা যাবে? হ্যাঁ, ওদের সঙ্গে আমারও কন্টিনিউয়াসলি যোগাযোগ রয়েছে। খুব ভালো। ওদের হ্যাঁ না, হ্যাঁ, দীক্ষা যাদের হয়েছিল এখানে, হুম, সেই মায়েদের সঙ্গে আমার রেগুলার ওয়াইজ যোগাযোগ আছে। ঠিক খুব আছে। ভালো। ওই কৌশিকদা ঠিক যাবে। আছে, জয়গুরু। কৌশিকদা যাবে, হ্যাঁ, জয়গুরু। হ্যাঁ, আর চন্দ্রিমা কেমন আছিস? তোর শরীর কেমন আছে রে এখন? শরীর খারাপ হয়েছিল? গোপালি? আমি ভালো আছি। তুই ভালো আছিস এখন? তখন তোর শরীর ঠিক আছে? ঠিক ঠিক। একজন দেখলাম পোকেমন বলে একজন ঢুকেছিল, সে কোথায় গেল? আচ্ছা, ঠিক আছে। বেদদ্যুতি দা, জয়গুরু, ভালো আছেন দাদা? আপনার আওয়াজ তো শুনিনি কখনো। বেদদ্যুতি ঘোষ দা, আচ্ছা, ভেরি নাইস, অল রাইট।
ভেরি গুড। অঙ্কিতা, পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, চলছে ভালো। ভালো চলছে, যাক খুব ভালো। করতে থাকবি ওরম ভালো ভালো পোস্ট, আমি তো দেখি মাঝে মাঝে। ঠিক আছে, হ্যাঁ, তোর পোস্ট দেখতে থাকি, মাঝে মাঝে করবি ওরকম, ওটাও একটা যাজন। হুম। হ্যাঁ, সব কিছুর থ্রুতে, চেষ্টা করি। সব কিছু, ওটা চেষ্টা করার কি আছে, ওটা তো কিছু কিছু জিনিস আছে করাই যায়, চেষ্টা চেষ্টা ও চেষ্টা বলা হয় না, ওটা করাই যায়, তাই না? ও তো ঠাকুরের বলা আছে, হ্যাঁ, ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। তো আমরা ওইরকমভাবে সব কিছুকে তার কাজে ধরিয়ে নেব, সব কাজকে। ঠিক আছে, আজকে আমরা ক্লাসে ঢুকি। আপনাদের যার হ্যাঁ, যখন কিছু বলতে ইচ্ছা হবে, যার যখন কিছু বক্তব্য থাকবে, ক্লাসের মাঝখানে হ্যান্ড রেজ করে আপনারা বলতে পারেন। আমরা আজকে আমাদের বিষয়ে প্রবেশ করছি। বন্দে লোকতিলকং সাত্বত বার্তা বিভূষণং অমর কৃত্युत्सारणं প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং वन्दे जीवन जीवनं सत्पुरुषम्। आया हि वरदे देवी धृतिकृति विभावरे अच्छेद्य श्रेयोनिष्ठे च इष्टार्थं परिवेदनी तत्त्वज्ञान विवेकिनी त्वं दीप्तकृतिमण्डिते धीविनायनी भावार्थौ विभूति विभवान्विते धर्म विधायित्री देवी कृति यज्ञ नियोजिके सत्ताचार सुपालिके बोधिकारिणी ते नमः। হে বরদাত্রী দেবী, তুমি এসো, তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমিই আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী। তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমিই ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো, তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী, তোমাকে নমস্কার। শ্রী ঠাকুর বলছেন, যাজন পরস্পরকে বোধদীপ্ত করে তোলে, এই উদ্দীপন আনে চিন্তন, মনন, ধ্যান ও উপভোগ, আর এইগুলি ক্রমশই অনুরাগ উৎসারণে অনুরঞ্জিত হয়ে প্রেরণা পুষ্টি পেয়ে কর্মেন্দ্রিয়কে যথোপযুক্ত উত্তেজিত করে সত্তাকে তদনুপাতিক স্বাভাবিকতা এনে কর্মনিয়োগে করে বাস্তবতার কর্মনিয়োগে করে বাস্তবতার অভিব্যক্তি, আর এর থেকেই হয়ে থাকে প্রকৃত অনুভূতি, যা নাকি মানুষকে উন্নতির উন্নত পরিক্রমণায় জীবন বৃদ্ধির অমৃত সারণী করে তোলে। এই বাণীটা নিয়ে আগের দিন আমরা একটা ডিসকাশন করেছিলাম, তাই এটা নিয়ে ডিটেলসে আর যাচ্ছি না। তাও উপর উপর বলতে গেলে যাজন ইন ইট সেলফ যজনের একটা এক্সটেনশন। যেমন খাওয়ার সাথে খাওয়ার গন্ধ মুখ দিয়ে বেরোয়, সেরম খাবার হলো, খাবার খেলে পেট ভরাটা আউটকাম হিসাবে হয়, তেমনি যজনের সাথে যাজনটা একটা আউটকাম হিসাবে এমনিই হয়। তেমনি যখন যাজন চলে, এই প্র্যাকটিসটা হয়, যাজন মানে কি তো আগের দিন অনেকবার পরিষ্কার করা হয়েছে, এটা পরস্পরকে বোধোদ্দীপ্ত করে তোলে। বোধোদ্দীপ্ত মানে বোধে উদ্দীপ্ত করে তোলে। আর এই উদ্দীপনার ফল কি হয়? উদ্দীপনার ফল আনে চিন্তন, মনন, ধ্যান আর উপভোগ। ধ্যান
শব্দটার মধ্যেই কিন্তু ধৈ ধাতু আছে, যার মানে চিন্তন ও মনন। আর উপভোগ মানে একটা জিনিসকে কাছে রেখে উপভোগ করা, খাইয়ে আনন্দ, যেমন খেয়ে আনন্দ তেমন খাইয়ে আনন্দ। অন্যের মধ্যে যে আমার আমিত্ব লুকিয়ে আছে, সেই আমির পরিপূরণে নিজের আনন্দ, এটা উপভোগ। আর এটাই ক্রমশ অনুরাগ উৎসারণে অনুরঞ্জিত হয়ে প্রেরণা পুষ্টি পেয়ে আমাদের কর্মেন্দ্রিয়, আমাদের অ্যাকশানের অ্যাট্রিবিউটগুলোকে, অ্যাকশানের ইন্দ্রিয়গুলোকে যথোপযুক্ত উত্তেজিত করে সত্তাকে তদনুপাতিক স্বাভাবিকতা এনে কর্মনিয়োগে করে বাস্তবতার অভিব্যক্তি। এর মধ্যে দিয়ে আমাদের কমন সেন্স গ্রো করে। কমন সেন্স মানে যে স্বাভাবিক বুদ্ধি, যেগুলো চলতে ফিরতে লাগে, যেগুলো যে কোনো পজিশনে আমাদের অ্যাডাপ্ট করতে হেল্প করে। আবার কমন কথাটা আসছে কম ইউন থেকে, মানে কম মানে কানেকশান, ইউন মানে ইউনিটি, যে এক কেন্দ্রায়িত হয়ে সবাইকে এক জায়গায় করা। এবং ওখান থেকেই আসে কিন্তু কমিউনিটি ওয়ার্ডটা, যে কমিউনিটি দানা বাঁধে একটা আদর্শকে কেন্দ্র করে। সে আদর্শ যেখানে আসে সেইখানে তারা দানা বাঁধে, এসে তাদের জীবন বৃদ্ধির উৎসারণ হয়। আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি ইরানে যে ওদের সুপ্রিম লিডারকে মেরে দিল, ওরা সুপ্রিম লিডার হয় কি করে? ওদের একটা আদর্শ আছে, সে যে উল্টোপাল্টা আদর্শ, উল্টোপাল্টা আদর্শ হলে উল্টোপাল্টাভাবে ইউনাইটেড হবে, ঠিক আদর্শ হলে ঠিকভাবে ইউনাইটেড হবে, কিন্তু চাই। আর এর থেকেই আসে প্রকৃত অনুভূতি। প্রকৃত মানে অ্যাকচুয়াল, রিয়েল অনুভূতি। অনুভূতি যেটা ভিতরে হয়, যার আর যে ভাব জাগে। আর অনুভূতির আরেকটা মানে আছে, অনু মানে পশ্চাৎ, ভূতি মানে হওয়া, যে প্রসেসে চলে নিজে হয়ে ওঠা। আর এটাই মানুষকে উন্নত পরিক্রমণায় জীবন বৃদ্ধি অমৃতোচ্ছারণী করে তোলে। জীবন বৃদ্ধি তো ইন ইটসেলফ অমৃত, সে অমৃতের উৎসারণী করে তোলে, অমৃতের পথযাত্রী করে তোলে। শ্রী ঠাকুরের আরেকটা বাণীতে বলছেন, বাণীটার নাম যাজনে নিত্যকর্ম। যাজন নিত্যকর্ম, এটা আপনি যাজন সংকেতের এই বইটায় পেয়ে যাবেন। যাজন মানুষকে স্বপারিপার্শ্বিক অস্থিবৃদ্ধির সেবায় উন্মুখ ও অভ্যস্ত করিয়া ইষ্ট প্রাণনে অটুট করিয়া তুলিয়া মননকে আরোতর সম্বেকশালিতায় উদ্দীপ্ত করিয়া বাস্তব কর্মে আপ্রাণ বেগে নিয়ে যেতে পারে। আর এমনই করিয়াই মানুষকে অনুভূতি সম্পদে নিয়তই সম্পদশালী করিতে থাকে। তুমি যদি তোমার প্রাত্যহিক জীবন হইতে তাহাকে প্রতারিত করো, তোমার ধ্যান ও মনন যে ক্রম অবসাদে নিমজ্জিতই হইতে থাকিবে, সে বিষয়ে কোনো সন্দেহই নাই। যদি ধ্যানী ও মননশীল হইয়া অমৃত যাত্রী হইতে চাও, তবে ইষ্টপ্রাণ সেবাপটু হইয়া তোমার প্রাত্যহিক জীবনে নিত্য করণীয় ইষ্ট যাজনকে কিছুতেই ত্যাগ করিও না। ঠাকুর বলছেন, যাজন মানুষকে স্বপারিপার্শ্বিক অস্থিবৃদ্ধির সেবায় উন্মুখ ও অভ্যস্ত করিয়া, এত তো বুঝলাম, ইষ্ট প্রাণনে অটুট করিয়া তোলে। তাদের মধ্যেও যে ইষ্ট প্রাণতাটা আছে সেটা তাদের মধ্যে অটুট করে তোলে। এগুলো খুব জানা জিনিস কিন্তু, বাট এই জানা জিনিসগুলোর ছোট ছোট যে ক্লুগুলো আছে, ওটা আমাদের মাথায় বারবার হিট করা দরকার, এক। আর দুই হচ্ছে আমরা ওই সাটল বা সূক্ষ্ম জায়গাগুলো যেন মিস না করি, ওটাই বিশেষ করে জোর। যে ইষ্টপ্রাণতা আছে, অনেকেরই আছে, কিন্তু বলছি ইষ্টপ্রাণতায় অটুট করে তোলে। অটুট কি আছে? অটুট মানে সারাদিনের ছোট ছোট জায়গায় যেখানে যেখানে ভাঙে। প্রাণ মানে কি? প্রাণ মানে লাইফ, লাইফ মানে যা চলে, ঠিক আছে? প্রাণন ক্রিয়া যাকে বলে,
সেই প্রাণন ক্রিয়া, ঠাকুর একটা বাণী আছে বিজ্ঞান বিভূতিতে, যে শব্দ থেকে শক্তি আসে, শক্তি থেকে অস্তু আসে, অস্তু থেকে বস্তু আসে, বস্তু থেকে জৈব আসে, আর জীবনে আছে প্রাণন ক্রিয়া। এর একটা বাণী আছে। যে কোনো অ্যাকশানের পিছনে একটা ফোর্স দরকার। লাইফের পিছনে যে ফোর্সটা আছে সেই ফোর্সটাকে বলা হয় প্রাণ। এবার দেখা যায় আমাদের হিউম্যান বডিতে আমরা নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আমাদের ওই ফোর্সটাকে অনেকটা কন্ট্রোল করতে পারি। ওর জন্য প্রাণকে অনেক জায়গায় দেখবেন প্রাণ বায়ুও বলে, ঠিক আছে? তার মানে এই না যে প্রাণ মানে নিঃশ্বাস। নিঃশ্বাস দিয়ে প্রাণায়াম করা যায়। আয়াম মানে কন্ট্রোল, ন্যাস। প্রাণায়াম দিয়ে, প্রাণায়াম মানে কন্ট্রোলিং দ্য প্রাণা। প্রাণা হচ্ছে লাইফ ফোর্স, আর সে লাইফ ফোর্সকে কন্ট্রোল করার দড়ি নিঃশ্বাস প্রশ্বাসে থাকে। আবার নিঃশ্বাস প্রশ্বাস কানেক্টেড আছে মাইন্ডের সাথে। আর এই সব কিছুর বিয়ন্ডে বসে আছে চৌথা বা তুরিয়া, যেটা আমার অ্যাকচুয়াল আইডেন্টিটি, যেটা আমি। হ্যাঁ, আমাদের প্রার্থনা আছে না, চৌথে পদ বাসা সন্তন কা ওয়াহ সদা বিলাসা, সো ঘর দর্শায়া গুরুপুরে বিন বজে যাহা অচরজ তুরে। ওই রকম চৌথে যেটা আছে, ফোর্থ, ওখানে আমার আসল আইডেন্টিটি। তা বাদে যে 1, 2, 3 আছে, ওখানে অন্যান্য আমাদের লাইফের পার্ট আছে। অন্নময় কোষ, এই বডি, তার ভিতরেই আছে প্রাণময় কোষ, মানে আমাদের এনার্জি বডি। তার ভিতরে আছে মনোময় কোষ, আমাদের মাইন্ডের বডি। তার ভিতরে আছে বিজ্ঞানময় কোষ, তার ভিতরে আছে আনন্দময় কোষ। কোষ মানে বডি বা কভার। সেরকম প্রাণ মানে এনার্জির, লাইফ এনার্জি বা লাইফ ফোর্স, টু বি প্রিসাইজ। প্রাণ মানে লাইফ ফোর্স। তো কোনো কাজ করতে যেমন ফোর্স লাগে, মেকানিক্যাল ফোর্স হতে পারে, ইলেকট্রিক্যাল ফোর্স হতে পারে, ম্যাগনেটিক ফোর্স হতে পারে, তেমন লাইফের জন্য লাগে লাইফ ফোর্স। তো ইষ্ট প্রাণনে মানে যে ইষ্টপ্রাণতা। ইষ্টপ্রাণতা মানে, ইষ্টপ্রাণতা ইজ আ স্টেট অফ বিইং where all our pranic energies are used for the activity of the Lord. Ishtopranata is a state of being in which we utilize all of our prana for the service of the Master. এই ইষ্টপ্রাণতা একটা এমন অবস্থা যেখানে আমাদের ওই প্রাণ বা আমাদের ওই শক্তি সব কিছু সার্থক করে তুলি ঈশ্বরে। ঈশ্বরই ইষ্ট। ঈশ্বর আমাদের কাছে ইষ্টরূপী একটা বলয় নিয়ে আসেন। যার ইষ্ট যে কেউ হোক না, ইষ্টদেব আলাদা হতে পারে মানুষের, কিন্তু গুরু পুরুষোত্তম যার ইষ্ট, তার তো একটা আলাদা, তারা আলাদা লিগে পড়ে। আবার তাদের মধ্যেও যারা ভাগ্যবান, যারা তাকে ফলো করে অ্যাকচুয়ালি, কারণ গুরু পুরুষোত্তমকে, বাসুদেবকে পেয়েছে বলে তো বহু লোক আছে। শিবকে পেলেই মুক্তি হয়ে যায়, বাসুদেবকে পেলেই মুক্তি হয়ে যায়, কিন্তু শিবকে আর বাসুদেব বা বাসুদেবকে পাওয়া তো সহজ না, মানে পেয়েও পাই না আমরা, পেয়েও আমরা না পাওয়া হয়ে থাকে। শেয়ার লালন এক স্থানে রয়, লক্ষ যোজন ভাগ। এমন ঠাকুরকেও পেয়ে আমরা না পেয়ে আছি তো বহু লোক। ওই জন্যই এই বাণীতে আছে, ইষ্ট প্রাণনে অটুট করিয়া তুলিয়া, মননকে আরতর সম্বেকশালিতায় উদ্দীপ্ত করিয়া বাস্তব কর্মে আপ্রাণ লেগে নিয়ে যেতে পারে। তো অটুট করিয়া ইষ্টপ্রাণন আছে জানি, এ তো কমন কথা, একই কথা বারবার বলা হচ্ছে। তো না, ইষ্টপ্রাণনটা অটুট হওয়া মানে হি বিকামস এ লিভিং রিয়ালিটি ইন মাই আইজ। আমার চলনে বলনে, আমার অভিব্যক্তির মধ্যে সে সদা জাগ্রত। কিছুক্ষণ আগে একজনকে ফোন করেছিলাম, সে তখন গাইছে, ভবে সেই সে পরমানন্দ, এরকম একটা গান চলছে। গানটায় আছে সেজন না যায় তীর্থ পর্যটনে,
কালী ছাড়া নাম না শোনে কানে, সন্ধ্যা পূজা কিছু না মানে, যা করেন কালী সেই সে জানে। অদ্ভুত গান। ভবে সেই বলছে কিচ্ছু করে না, সন্ধ্যা করে না, এ করে না, সেই করে না, শুধু যা কালী করে। মানে ব্যাপারটা হচ্ছে ওটা হচ্ছে ইষ্টে অটুট। কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, ওর সাথে কথা হচ্ছিল, ওই গান গাইছে। হ্যাঁ, তখন ওই গানটায় শেষে আছে রাম কৃষ্ণ কয় এমন জনে, রাজা রাম কৃষ্ণ কয় এমন জনে, লোকেরও কথা না শুনে কানে, আখি ঢুলু ঢুলু রজনী দিনে, কালী নামামৃত পীযুষ পানে, সেই সে পরমানন্দ, যে জন পরমানন্দ ময়ূরে জানে, সেই সে পরমানন্দ। তার মানে ইষ্ট ছাড়া কিছু বুঝি না, তোমায় ছাড়া কিছু বুঝি না, ইভেন যা ঠিক ভুল সব কিছু ইজ সেকেন্ড টু ইষ্ট। সব কিছু সেকেন্ড, থার্ড, ফোর্থ, কিন্তু আমার নাম্বার ওয়ান, ও ওই লিগে কেউ নেই। এটা হচ্ছে ইষ্টের প্রতি অটুট। ইষ্ট প্রাণনে অটুট করিয়া তুলিয়া মনন, যে মননটা আমাদের আছে, এই মননটাকে আরও সম্বেকশালিতায় উদ্দীপ্ত করতে হবে, করে বাস্তব কর্মে আপ্রাণ বেগে নিয়ে যায় যেটা, সেটা সেই যাজন। তাই যাজন করতে হয়, তাই যাজন হয় আমাদের মাধ্যমে। ইনফ্যাক্ট এই যে ক্লাস করে এইসব যা গল্প চলছে, এটা আমার প্র্যাকটিস, আমার ভালো হচ্ছে, তাকে নিয়ে মজে থাকতে হবে একদম। আর এমনই করিয়াই মানুষকে অনুভূতি সম্পদে নিয়তই সম্পদশালী করিতে থাকে। কবির বলেছেন, সন্ত কবির বলেছেন, পিতুন এটা ট্রান্সলেট করেছিল পিতুন জেঠু, প্রীতিপ্রসন্ন ভট্টাচার্য, কেষ্টদার ছোট ছেলে, মানে ছোট ছেলে না, তৃতীয় ছেলে। পিতুন ট্রান্সলেশন করেছিলেন, তীর্থে কেবলই জল, নেই তাতে কোনো ফল, আমি দেখেছি স্নান করিয়া, প্রতিমা তো নিষ্প্রাণ, কথা নাই নাই গান, আমি দেখেছি তাদের শরীর সরিয়া, কোরআনে পুরাণে লেখা আছে কত কথা, আমি দেখেছি তাদের পড়িয়া, কবির কহেন সকলই অসার, অনুভব শুধু সার, আমি দেখেছি পর্দা তুলিয়া। এটা কবিরের বাণী। কবির কহেন সকলই অসার, অনুভব শুধু সার, আমি দেখেছি পর্দা তুলিয়া। এটা কবি বলছে। সব কিছু গিয়ে ঠেকে অনুভবে, অনুভূতিতে। ওটা কি আমার মধ্যে রিয়ালিটি হয়ে উঠেছে? আমি কি আমার দু চোখ মেলে অন্তরের চোখ দিয়ে দেখতে পাচ্ছি? সেটাই হচ্ছে আমার সম্পদ, সেইটাই আমাকে দেয় আত্মপ্রসাদ, সেটাই হচ্ছে মানুষকে অনুভূতি সম্পদে নিয়তই সম্পদশালী করে তোলে। যাজন যদি এইগুলো না করে, তাহলে সে যাজন ততটা এফিশিয়েন্ট যাজন হয়নি। তাই তাকে ওই অটুটভাবে ধরে রাখার থেকে তুমি যদি তাহার প্রত্যহিক জীবন হইতে তাহাকে প্রতারিত করো, তাকে যদি আমি আমার প্রত্যাহিক জীবনে তাকে না ইনক্লুড করি, তার কিছু এসে যায় না, সে তো আছেই। তাকে আমি আবার কি ইনক্লুড করব? তাকে আমি ইনক্লুড করব মানে আমার কনসিয়েন্সে, আমার বিবেকে, আমার হ্যাবিটে, আমার চেতনায় তাকে জাগাবো। আমি জানবো যে সে আছে, সে আছেই, জাস্ট আমরা চোখ খুলে দেখি না, আমরা স্বীকার করি না। আমরা স্বীকার করব, আমরা দেখব, আমরা এই যে অন্ধকারের পর্দাটা আমার চোখ ঢেকে রেখেছে, সে পর্দাটা মুছে ফেলবো, অজ্ঞানতার পর্দাটা মুছে, তবে না দেখব। তাই বলছে, যদি তোমার প্রত্যহিক জীবন হইতে তাহাকে প্রতারিত করো, তোমার ধ্যান ও মনন যে ক্রম অবসাদেই নিমজ্জিত হইতে থাকিবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আমার যদি নিত্য জীবনে যাজন মুখরতা না আসে, তাহলে আমার যে ধ্যান আর মননই করি না কেন, নাক টিপে ব্যায়াম করি না, যাই করি না কেন, এটা ক্রম অবসাদেই নিমজ্জিত হতে থাকবে। ইভেনচুয়ালি ইট ওয়ন্ট লিড টু এনিথিং। আর সে বিষয়ে কোনো সন্দেহই নাই।
ইয়ে আছে না, গুরুবষ্টকম, যে আদি শঙ্করাচার্য লিখেছিলেন, গুরোরঙ্গি পদ্মে মনশ্চে ন লগ্নম তথা কিম তথা কিম তথা কিম তথা কিম। যে তোমার অনেক জ্ঞান থাকলো, হ্যাঁ, বিদেশেষু মান্যঃ স্বদেশেষু ধন্যঃ সদাচার বৃত্তেষু অর্থো ন চান্যঃ গুরোরঙ্গি পদ্মে, তাই না, ধনম মেরু তুল্যম। তোমার অনেক গুণ হলো, তুমি অনেক সদাচারী, তুমি ওই, তুমি সেই, তুমি ধ্যানী, তুমি যোগী, তোমার বিভূতি আছে, এই আছে, সেই আছে, সব হলো, কিন্তু গুরুর প্রতি তোমার টান হয়নি। গুরুরঙ্গি পদ্মে মনশ্চে ন লগ্নম, গুরুর পায়ে তোমার মাথা পড়েনি, গুরুর চলনে তোমার মাথা ঠেকাওনি, চলছে না। তাহলে কি লাভ, তাহলে কি লাভ, কি লাভ, কি লাভ, তথা কিম তথা কিম তথা। এই বলছে তোমার ধ্যানই, যদি ধ্যানীয় মননশীল হইয়া, ধ্যান ও মনন যে ক্রম অবসাদেই নিয়োজিত হতে হবে, কোন গ্যারেন্টি। তাই ঠাকুর বলছেন, যদি ধ্যানী ও মননশীল হইয়া অমৃত যাত্রী হইতে চাও, তবে ইষ্টপ্রাণ সেবাপটু হইয়া তোমার প্রাত্যহিক জীবনে নিত্যকরণীয় ইষ্টযাজনকে কিছুতেই ত্যাগ করিও না। তোমার ডেইলি লাইফে ইষ্টযাজনকে কোনোভাবে ত্যাগ করো না। কিভাবে? ইষ্টপ্রাণ সেবাপটু সাথে, ইষ্টপ্রাণ সেবাপটুতার সাথে তোমার ডেইলি লাইফে এই নিত্য করণীয় যাজন যজ্ঞটাকে কিছুতেই ত্যাগ করিও না। ইষ্টপ্রাণ সেবাপটু মানে তুমি যে ইষ্টপ্রাণ, তোমার মধ্যে যতটা ইষ্টপ্রাণতা আছে, যা আছে, অনেক আছে। সকালবেলা বলি না, ইষ্টপ্রাণ, আমি ইষ্টপ্রাণ সেবাপটু। সেবাপটু মানে আমি এফিশিয়েন্টলি সার্ভ করতে পারি, আমি এফিশিয়েন্টলি ইম্পার্ট করতে পারি। আরে আমি হতে পারি ছোট আগুন, হয়তো এই সামনে কারুর বিশাল বারুদ আছে ভিতরে, আমি হতে পারি পুচকে একটা আগুন, আমার ইষ্টপ্রাণতা এইটুকু। কিন্তু আমার এই আগুনটা আরেকজনের, যে যার বারুদ আছে তার মধ্যে যদি পড়ে না, সে কিন্তু দাউ দাউ করে মশাল হয়ে একদম দাবানল হয়ে যাবে। এটা হচ্ছে যাজনের বিউটি। আজ থেকে অনেক দিন আগে বুদ্ধিজম যখন মিয়ে চলছিল, বুদ্ধিজম ধরে রেখেছিলেন ওইদিকে উপগুপ্ত বলে একজন ঋত্বিক, বা তখনকার কি বলে ওনাদের, মঙ্ক, বুদ্ধিস্ট মঙ্ক। হ্যাঁ, সেই উপগুপ্তর মন্দিরও আমরা দেখেছিলাম মালয়েশিয়াতে। উপগুপ্ত ঋত্বিকের মতো একটা ভালো উচ্চ স্তরের দরজা দেওয়া হয়েছে তাকে। সেই উপগুপ্ত অশোককে যাজন করে তারকে ঠাকুরের পথে এনেছিলেন, দীক্ষা দিয়েছিলেন, সেই ওয়ে অফ লাইফ শিখিয়েছিলেন। অশোক যখন আধারটা বড় ছিল, অশোকের যখন এনলাইটেনমেন্ট হলো, এনলাইটেনমেন্ট বলা যায় না, মানে ওর মধ্যে যখন জেগে উঠলো, ওর প্রাণ অনেক বেশি ছিল, ইচ্ছা বেশি ছিল, ওর মধ্যে যখন জাগিয়ে দিল, দেখো কী কাণ্ড করলো, সব জায়গায় বুদ্ধিজম ছড়িয়ে দিল। তার পজিটিভ নেগেটিভ সব রকমই আছে, কিন্তু আমরা পজিটিভটা দেখছি আজকে। সেটা কিন্তু অনেকগুলো, সে কি করে দিল, উপগুপ্ত যা একানা করতে পেরেছিলেন তার 10 গুণ করে দিলেন। কিন্তু ওটা পসিবল হলো তো উপগুপ্তর হাত ধরেই না। ঠিক সেরকম আমি কেমন হবে, কেমন জানি না, কিন্তু এই ইষ্টপ্রাণতার সেবাপটু, এটাকে তাহলে আমি ইষ্টপ্রাণ সেবাপটু, আমি কিন্তু আমি পটু সেবায়। ঠিক আছে, আপনাদের এই দুটো বাণী আজকে পাঠ করার ছিল। আর আপনাদের মনে আছে আগের দিন আমরা যাজক বৈশিষ্ট্য পড়েছিলাম, 5টা পয়েন্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে কি এগুলো চেকলিস্টের মতো কাজ করে, যখন প্রত্যেক দিন নিজেকে একবার অ্যানালিসিস করতে হেল্প হবে যে এগুলো কি আমার আছে। কি ছিল যাজক বৈশিষ্ট্য? নাম্বার 1, সুইট কনভারসেশন, মিষ্টি কথাবার্তা। আমার কথাবার্তা কি মিষ্টি? আমাদের এখানে এই কুট্টি আছে নাকি জানি না, নেই, কুট্টির মা আছে। কুট্টি মানে হচ্ছে সুদীপা ভট্টাচার্য,
কিরম মিষ্টি মিষ্টিভাবে দাদা ভাই এরম করে কথা বলে, আমরা চেষ্টা করেও পারবো না। তো ওটা এক ধরনের সুইট কনভারসেশন, মিষ্টি কথাবার্তা। তারপরে চার্মিং বিহেভিয়ার, মনোমুগ্ধকর আচার ব্যবহার, এটা লাগবে। এটা কি আমার আছে? মনোমুগ্ধকর মানেটা কি, কী দিয়ে মন মুগ্ধ হয়, এগুলো নিয়ে ভাবতে হবে। আপনাদের বলেছিলাম ডেল কার্নেগির ওই বইটা পড়তে, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বলে একটা বই আছে ডেল কার্নেগির, আর এটা লাইফের সব অ্যাসপেক্টে হেল্প করে এই ব্যাপারটা, এই কথাগুলো। কারণ একজন যাজক মানে তো সে অন্যের লাইফকে জাগিয়ে দিচ্ছে না। ঠাকুরের বাণীটা সেই বাঁচা বাড়ার রীতি নিয়ে ইষ্টে থেকে অধিষ্ঠান, সেই নীতিতেই পরিস্থিতির তুলেই ধরে মন প্রাণ, যাজক জানিস তাকেই বলে, ইষ্ট স্বার্থী প্রাণের টান, হৃদয় জোড়া পরাণ কারা, তারই সেবার অভিযান। তাই সুইট কনভারসেশন, চার্মিং বিহেভিয়ার, স্কিলফুল ডিলিংস মানে কুশল চাল চলন। আমি কি স্কিলফুলি ডিল করলাম, ওর সাথে কিরম ব্যবহার করলে ও কিরম রিয়াক্ট করছে সব বুঝে, যাতে ওকে মঙ্গলের পথে ঠেলে দেওয়া যায়, ওর ভালো করা যায়, এবং সামগ্রিকভাবে আমার ভালো হয়, ওর ভালো হয়, সবারটা ভালোই একটা আউটকাম আসে, এরকম স্কিলফুলি আমি কি ডিল করতে পারছি। এই তৃতীয়। চতুর্থ হচ্ছে কম্প্যাশনেট অটো ইনিশিয়েটিভ সার্ভিসেবল হ্যাবিট, সার্ভিসেবল অ্যাটিটিউড অ্যান্ড হ্যাবিট, মানে সহানুভূতি সম্পন্ন স্বতঃস্বেচ্ছ সেবাপটু হাবভাব ও অভ্যাস। ভেঙে ভেঙে দেখি। কম্প্যাশনেট মানে সহানুভূতি সম্পন্ন, ওর পজিশানে আমি নিজেকে রেখে দেখতে পাচ্ছি ওর কষ্টটা, একজনের খুব কষ্ট হচ্ছে, পায়ে লেগেছে, আমি একটা খুব সেন্সলেসের মতো কথা বলে দিলাম, হ্যাঁ, যে কি হয়েছে চল চল, আমি কি নিজেকে ওর পজিশানে ফেলে দেখতে পাচ্ছি না? আমিও যদি ওই বয়সী ছেলে হতাম আর ওরই ওই জায়গায় থাকতাম, থেকে আমি এইটা শুনতাম, কেমন লাগতো আমার? এইভাবে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে দেখা, সহ অনুভূতি, তার মতো অনুভূতি। অটো ইনিশিয়েটিভ মানে নিজের থেকেই, ওর বলতে লাগছে না কিছু করার জন্য, আমি নিজের থেকেই করছি এর জন্য। অটো ইনিশিয়েটিভ সার্ভিসেবল অ্যাটিটিউড অ্যান্ড হ্যাবিট, এটা কি আমার হ্যাবিট হয়েছে এখনও? অটোমেটিক কি আমি সার্ভিসিংয়ের জন্য লাফিয়ে যাচ্ছি? আমার অ্যাটিটিউডটাই কি ওরকম হয়েছে এখনও? অ্যানালাইজ করি তো যে সারাদিনের চলনটা কি বলছে, এরকম হয়েছে? এইটা চতুর্থ। আর পঞ্চম হচ্ছে আনটটারিং কনভিকশন, ইষ্টিপুত দৃঢ় প্রত্যয়, ইষ্ট দিয়ে ভরপুর প্রত্যয়, আমার ডিটারমিনেশন, আমার কনভিকশন একদম কমপ্লিট। লর্ড ইজ মাই রেফিউজ, লর্ড ইজ মাই স্টে, লর্ড ইজ মাই ডিজায়ার, লর্ড ইজ মাই ওয়ে, এরকমভাবে কি আমি পুরো একদম ডিটারমাইন্ড, আমার কনভিকশন প্রত্যয় আছে একদম তাকে নিয়ে, আমার প্রত্যয় স্ট্রং? জানি না, প্রত্যয় আমার স্ট্রং করতে হবে, আমি কনভিন্সড, না হলে আরও হব, আরও জানবো, বুঝবো, ভাববো, এন্ড তাক দেখবো। এই পাঁচটা বৈশিষ্ট্য যাজকের লাগে। আমরা জানি, অনেকে জানেন যে পাঞ্জাদের কীভাবে হয়, আগে যাজক, অধ্যর্য, ঋত্বিক। তাহলে দেখতে পাচ্ছেন যাজক লেভেল প্রথম, মানে সস্তয়নী নেওয়ার পর যদি কোনো কর্মীর পাঞ্জা কারুর হয়, যাজকের পাঞ্জা হয়। এই অ্যাটিটিউডগুলো পাস করে বেরোলে সে যাজক হয়। আমরা এগুলো পাস করে বেরিয়ে ঋত্বিক হয়ে মানে কত কিছু হয়ে যাচ্ছে, তাই না? এই পাঁচটা মিনিমাম ফর আ যাজক: সুইট কনভারসেশন, চার্মিং বিহেভিয়ার, skillful dealings, compassionate auto initiative, serviceable attitude and habit, untottering conviction. এই পাঁচটা। আজকে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যাজন ত্রয়ী। শ্রী ঠাকুর নিজে ইংলিশে এবং বাংলায় দুটোতেই, ইংলিশে দিয়েছেন, পরবর্তীকালে বোধহয় বাংলায় কেষ্টদা করেছেন এটাকে। ঠাকুর বলছেন যাজন ত্রয়ী, ত্রয়ী মানে তিন। ঠাকুর বলছেন, বি equipped with every adorant enthusiasm for your superior, and think not with inferiority anybody to be wiser than yourself, nor less
in need appertaining to thy principle. মাননীয় শ্রেষ্ঠগণের প্রতি সর্বপ্রকার সশ্রদ্ধ উৎসাহ আনতি লইয়া সর্বদা প্রস্তুত হইয়া থাকো ও সম্যক যোগ্যতা অর্জন করো। আর হীনত্ব বোধ লইয়া আদর্শ সম্পর্কে কাহাকেও অযথা তোমার চেয়ে বিজ্ঞ বলিয়াও মনে করিও না, এবং আদর্শের প্রয়োজন তোমা হইতে কাহারও কম বলিয়াও ভাবিও না। আমরা আস্তে আস্তে এবার কোর ট্যাকটিক্সে ঢুকছি, ঠিক আছে? ঠাকুর বলছেন ফুললি এনথুজিয়াস্টিক থাকবেন। যখন একজন নিজের শ্রদ্ধা আনতি নিয়ে ফুললি এনথুজিয়াস্টিক, ফুল মোটিভেটেড। আর যদি তুমি একজন বড় মানুষের সামনে, আরও সাকসেসফুল মানুষের সামনেও যদি গিয়ে দাঁড়াও, অযথা এরম ভাববে না যে সে তোমার থেকে বেশি বিজ্ঞ, ওটা মনে করিও না। অযথা, যদি সেটা যথার্থ হয় তাহলে ঠিক আছে, অযথা ভাবার দরকার নেই যে সে আমার থেকে বেশি বিজ্ঞ, আমি তাকে কি জ্ঞান দেব ঠাকুরের। না, তার মানে ইগোইস্টিক হতে বলছে না, কিন্তু আমি আমারগুলো বড় বড় করে বলে যাব না। হয়তো একজনকে ঠাকুর, একজন বড় প্রফেসর, একজন বড় আইএএস অফিসার কিছু একটা হবে, বা একজন সাধু ঠাকুর অনুকূলচন্দ্রর নামে জানে না, অন্যভাবে তাকে উপাসনা করে, তার কাছে আমি আমার প্রিয় পরমের কথা বলতে যাচ্ছি। তখন অযথা সে অনেক বেদজ্ঞ ব্রাহ্মণ বলে আমি যদি কাচুমাচু হয়ে যাই তাহলে হবে না। অযথা তাকে নিজের থেকে বিজ্ঞ বলিয়া জানিও না। আর হতে পারো তুমি ছোটোখাটো, কিন্তু তুমি তাকে জেনেছো আর তার কথা বলেছো, তার ভ্যালু তোমার মধ্যে আছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আমি হীন হতে পারি, আমি হীন, দরিদ্র, নীচ হতে পারি, কিন্তু আমি যখন মনে বীজ নাম উচ্চারণ করি, দিস ইজ নো ডিফারেন্ট দ্যান সামওয়ান এলস রিপিটিং দ্যাট। ওই বীজ মন্ত্রটা তো একই। আমি ঠাকুর বলে যাকে চিনছি, ঠাকুর বলে যার কথা ভাবছি, যাকে বোঝার চেষ্টা করছি, বুঝি না, যাকে পাওয়ার চেষ্টা করছি, সে তো কুলো মালিক, সে কারুর চাইতে কম না, সে সবার মালিক, ওরও মালিক, আমারও মালিক, ছোট গোবরে পোকারও মালিক, প্রজাপতিরও মালিক, সবার মালিক। তো সেই তার কথা আমি বলতে যাচ্ছি এখানে। আবার এইটা একটা বিশাল প্রাপ্তি, এইটা বলার জন্য কোনো কিছু ডিগ্রি লাগে না। এই অযথা কাউকে বিজ্ঞ বলিয়া মনে করিও না। আর আদর্শের প্রয়োজন তোমা হইতে কাহারও কম বলিয়াও ভাবিও না। মানে আরে ও তো অনেক বড় লোক আছে, ওর ঠাকুরের কি দরকার, বা ও বুঝবে না ঠাকুর, এর ছোকরা ছেলে, ফালতু ছেলে, ও কি বুঝবে ঠাকুরের কথা। এটা তুমি ডিটারমাইন করার কেউ না, এটা তুমি ভাববার কেউ না। আমারই ফ্রেন্ড সার্কেলে অনেকে আছেন যাদের ঠাকুরের প্রসঙ্গে দিয়ে, যারা অনেক সো কল্ড স্পিরিচুয়াল, অনেক কিছু বোঝে টোঝে, ডেলি ধূপকাঠি লাগায় মানে বেশ ভালো, তাদের মনে হচ্ছে একটু ঠাকুরের ইন্টারেস্টও আছে, তাদের মনে হয়েছে এদের ঠাকুরের প্রসঙ্গে বলা দরকার, এদের ঠাকুরের জানানো দরকার। তারা দীক্ষাও নিয়েছে, কিছু করলো না শেষ অবধি, বরং ওর হয়তো রুমমেট সেই ছেলেটাকে কোনোদিন পিকচারেই ছিল না, কিন্তু আমি যদি ওকে হীন ভাবতাম, ও কী হবে, ও তো কোনো পিকচারেই নেই, কিন্তু ওকে অযথা ভাববো না যে কারোর প্রয়োজন আদর্শের কম। তো ওকেও ছাড়লাম না, ওকেও যখন ঠাকুরের প্রসঙ্গ হলো, দেখা গেল শেষ অবধি ওই যাকে ভেবেছিলাম যে বিশাল ব্যাপার করবে, ভক্ত মানুষ হ্যান ত্যান, ঠিক কী পাওয়া গেল না। আর যে একদম ফালতু ছোকরা ছিল, সে একেবারে মানে ডেঞ্জারাস অ্যাক্টিভ কর্মী, তার সব বদগুণ টদগুণ কোথায় পালিয়ে গেল, কী একটা পুরো ট্রান্সফরমেশন হয়ে গেল। তাই প্রথম কথা, আমার সামনে যে থাকবে, আমি আদর্শের কাজে যাচ্ছি, আমার আদর্শ, আমার ব্যক্তিত্ব ঝলকে ঝলকে, আমার স্কিন, পোর, চুলের সব কিছু ইষ্টের আলোকে আলোকিত, আমি এটা নিয়ে তার কথা বলতে যাচ্ছি। আমার সামনে যেই থাকুক না কেন, স্বয়ং বেদব্যাস চলে আসুক না কেন, থাকো, আমি আমার আদর্শ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথাই বলব, তাতে আমার কোনো রকম হীনত্ব বোধ নেই। রবীন্দ্রনাথকেও জ্ঞান দিয়ে আসবো, অযথা বিজ্ঞ ভাববো না।
তার মানে এই না যে তার জ্ঞানটাকে অস্বীকার করা হচ্ছে, নো নো নেভার, অযথা বলেছেন। তিনি যদি যথার্থ সম্মান, তাকে তো দেব সম্মানযোগ্য, তো অযথা বোকা বোকা মতো গিয়ে জ্ঞান ছাড়াতে থাকবো না, না। কিন্তু আদর্শ প্রসঙ্গ, আদর্শের বিষয়ে পিছোপা হব না, অযথা কাউকে বিজ্ঞ বলে মনে করব না। আর কারোর প্রয়োজন, ও তো রবীন্দ্রনাথ, ওর কি দরকার, ও তো বিবেকানন্দ, ওর আবার ঠাকুর না, ওরও হয়তো তোমার যতটা দরকার ততটাই দরকার, হয়তো না, অ্যাকচুয়ালি তাই। হয়তো তোমার মতো একটা কুচকু মানুষের মাধ্যমেই ওর শোনার ওর ভাগ্যে লেখা ছিল, কে জানে। তাই কারুর প্রয়োজন, ইষ্টর প্রয়োজন আমার থেকে বেশি বা কম এটা ভাবা যাবে না। আমার যেমন প্রয়োজন তারও প্রয়োজন, এভরিওয়ান নিডস হিম, বিকজ হি ইজ দ্য কিং অফ আওয়ার হার্টস। তাকে অনুকূলচন্দ্র বলে আমরা চিনছি, অনুকূলচন্দ্র ওইটুকু না। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, এই ওই আরও কত অবতার হয়েছে তার, তার আসলে নামই হয় না, অনামী। তো সে অনামী পুরুষ, সে অ্যাকচুয়ালি অনামী পুরুষ, তার কোনো নাম নেই। ওটা আমাদের জন্য যুগ, স্থান, কাল, পাত্র বিশেষে আর এক একটা ওয়েতে তিনি এসছেন। আর অনুকূলচন্দ্র দিয়ে তাকে ধরা সবচেয়ে সোজা। সেই অনুকূলচন্দ্র, সে আবার তুমিও, সবচেয়ে চকচকে জাগ্রত অবস্থা অনুকূলচন্দ্র। তার কোনো নাম নেই, সে তো নিখিল ব্রহ্ম, পরব্রহ্ম। সে মুখ দিয়ে বলা যাবে না যেটা সে, তাই না? তাহা সে দর সে অটল অটারি আছে না, যে ওইখানে বসে আছে একদম, তাকে ব্যক্ত করা যায় না, তিনি অব্যক্ত। তার প্রয়োজন সবার। তিনি যখন লেটেস্ট ইনকার্নেট, লেটেস্ট লিভিং আইডিয়াল ইন দ্য ফর্ম অফ ঠাকুর অনুকূলচন্দ্র এসছে, তার কথা বলবো, গর্জন করে বলবো, বাট উইথ আনটটারিং কনভিকশন। তাকে বলবো মানে তাকেই বলবো, তার ওই মধ্যে জল মিশিয়ে রং মিশিয়ে না। কেন তাকে লাগবে, কার লাগবে তার মধ্যে জল মেশানোর কী কার দরকার আছে? কে আছে যে তার মধ্যে কিছু এক্সট্রা অ্যাড করে দেবে, তাই না? নাম্বার 2, যাজন ত্রয়ী, যাজনটা ত্রয়ীর প্রথম ইয়েটা পার্টটা পড়লাম। নাম্বার 2, through dealings and conversation explore the needs of a person and through the channel of enlightenment, hope and service hurl up with a convincing thrash or thrust. বাংলায় বলছেন, চাল চলন ও কথাবার্তার মধ্যে দিয়া মানুষের প্রয়োজনগুলি পর্যবেক্ষণের সহিত আবিষ্কার করিয়া উৎফুল্লোন্নতি, ভরসা ও সেবার পথে প্রতিটি জননক্ষম আমর্দনে বা ধাক্কায় ইষ্টাভিমুখে সবলে তুলিয়া ধরো। মানে কি? ওই যে থ্রু ডিলিংস অ্যান্ড কনভারসেশন, কী করে ডিল করে, মানুষের সাথে ডিল করে এবং কথা বলতে বলতে, কনভারসেশন করতে, কথা বলতে বলতে একটা মানুষের নিডসগুলো এক্সপ্লোর করো। দেখো একজন মা, বাবা বা একজন টিচারকে কতটা কিন হতে হয় নিজের ছেলে বা মেয়েকে ভোলানোর জন্য, ভুলিয়ে ওই যে প্লেন এরা হুড়ুর করে করে খাইয়ে দেয়, কত কিছু করতে হয় খাওয়ানোর জন্য, কত মিথ্যে কথা, কত গল্প, মিথ্যে কথা মানে লিমিটেড মিথ্যে কথা, গল্প, এই সেই, খেলাধুলা, ছবি আঁকা, কত কিছু করে খাওয়াতে হয়, ঘুম পাড়ানোর জন্য কত কিছু করতে হয়। তেমন একটা মানুষকে তার সঙ্গে ডিল করার সময়, কথা বলার সময় তার নিডসগুলো দেখো, তার কি প্রয়োজন, তার প্রয়োজনগুলো পর্যবেক্ষণ করো। প্রত্যেকের প্রয়োজন আছে, কি চাই। আর একটা জায়গায় তুমি কনভিকশন নিয়ে থাকো, একটা জায়গায় তুমি একদম 100% জেনে রাখো, ইউনিভার্সে যার যা প্রয়োজন আছে, গড ইজ দ্য ফুলফিলার। গডের আরেক নাম প্রভিডেন্স। প্রভিডেন্স মানে যিনি প্রোভাইড করে।
আর গডেরই মূর্ত প্রতীক যাকে, তাকে আদর্শ বলা হয়, পুরুষোত্তম বলা হয়। তাহলে আমি ঘুরিয়ে তো বলেই দিচ্ছি পুরুষোত্তম দিয়ে সব পাওয়া যায়। তার মানে এই না যে আমি যদি ওটাই বলে বেড়াতাম ঠাকুর ধরেও সব পেয়ে যাবে, না, তাহলে তো আসল ফান্ডাটাই মিস করে যাবে লোকে। অ্যাকচুয়ালি ঠাকুর ধরলে সব পাওয়া যায়, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। তাহলে তো ওই আবার সবেই ফেসে যাব আমরা যদি ওই কথাগুলো দিয়ে আমি যাজন করি। ঠাকুর ধরো রোগ সেরে যাবে, ঠাকুর ধরো ওই অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে, তাহলে তো আবার এখানেই ফেসে গেলাম। না, ঠাকুর ধরোটাই করাতে হবে, এমনভাবে ঠাকুর ধরাতে হবে। অ্যাকচুয়ালি ঠাকুর ধরলে রোগ সেরে যায়, বাট প্রবলেম হচ্ছে দ্যাটস নট দ্য পয়েন্ট। আমি চাই না আমরা এই জন্য ঠাকুরকে ধরি। আমরা চাই ঠাকুরকে ঠাকুরের জন্য ধরি, রিগার্ডলেস অফ শাহরুখ না শাহরুখ। এই ভাবটাই তো জাগাতে চাইছি। এইটাকেই তো বলে জীবন, এটাকেই তো বলে শক্তিশালী, এটাকেই ধার্মিক বলে। আর ধার্মিকরা বেঁচে থাকে, দ্যাটস নট দ্য পয়েন্ট। পাচা মরার উপরে চলে যায়, ওই পয়েন্টটা। আমার পিছুল গাছে ঠিক করে দাও, ওই রকম ঠাকুর, তাহলে তো মিস করে গেলাম না। হয়তো তোমায় ওই আলিবাবা না, আলাদিনের ওই ল্যাম্পটা পাওয়া গেল, সে ল্যাম্পটা পেয়ে গেছি। ল্যাম্প যে কী পাওয়া যেতে পারে ওটা দিয়ে, হয়তো ওই যে ল্যাম্প থেকে জিনিটা বেরিয়ে আসবে, জিনিকে আমি বলতে পারি ওর 1000খানা এরকম ল্যাম্প বানিয়ে দাও, যা। এরম উইশ তো কেউ চায়নি। তাকে কি বললাম, আমার পেট ব্যথা ঠিক করে দাও। আরে তো ডাক্তারের কাছে গেলেও হতো, বরং ওকে বলতে পারতে আরেকটা ডাক্তার এনে দাও, বানিয়ে দাও পার্মানেন্ট লাইফের জন্য, তাহলে তো আজীবন পেট ব্যথা কেন, সব রোগের ট্রিটমেন্ট পেয়ে যেতাম। তাই আমরা, ওই গান আছে না রজনীকান্তর, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়। তাই এমন কিছু চাওয়া জাগিয়ে দেওয়ার দরকার নেই যে চাওয়াটা অ্যাকচুয়াল চাওয়ার থেকে হাওয়া করে দেয়, কোনো দিন শেষ হবে না। যে চাওয়ায় সকল চাওয়া পূর্ণ হয় সেইটা দিতে যাচ্ছি, সেইটা তুমি দিতে যাচ্ছ, তাই না? এটা আমাকে বুঝে, ওই জন্য আনটটারিং কনভিকশন সব কিছুর বেস। যাজক বৈশিষ্ট্যর পঞ্চম পয়েন্ট যেটা আনটটারিং, ইষ্টিপুত দৃঢ় প্রত্যয়, সব কিছুর বেস। পারবো কি পারবো না প্রশ্নই আসবে না। আরে বডিটা আছে নাকি তাই ভুলে যাবে, যেটার জন্য ঋষি মহর্ষি যোগ বৈশিষ্ট্য এই সেই করতে ধ্যান যোগ প্রাণায়াম করে কত জন্ম লাগিয়ে দেয়, সেটা সিম্পল খিচুড়ি রান্না করতে করতে কতজনের প্রাপ্ত হয়ে গেছে। ঠাকুর ঘুমিয়ে থাকতো, ঠাকুরকে দোলাতে দোলাতে কতজন শান্ত হয়ে গেছে। এই খবর তো রাখি না, কারণ আমরা ওই ঠাকুরের ভক্তদের ভুলে গেছি। আমরা এই একটা পোর্শন অফ ফ্যামিলি একটা এরম করে রেখে দিয়েছি, তাদের কোনো দিন জানাই গেল না, জানা যাবে। অ্যান্ড অবভিয়াসলি তারা আসছেন আবার, সেটা পরের ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে যে এইটাই ভক্তি যোগের একটা বিউটি, সব কটা যোগ কম্বাইন্ড হয়ে আছে। তো থ্রু ডিলিংস অ্যান্ড কনভারসেশন এক্সপ্লোর দ্য নিডস অফ আ পার্সন অ্যান্ড থ্রু চ্যানেল অফ ইলেটমেন্ট, হোপ অ্যান্ড সার্ভিস। এবার বুঝে গেলাম, এবার একটা চ্যানেল বানাও, কিসের? ইলেটমেন্ট, তাকে উদ্দীপ্ত করে তোলার, হোপ, তাকে আশা ভরসা দেওয়া, আর সার্ভিস, সেবা। তিনটেই বলেছে মানে তিনটেরই প্রয়োজন আছে। কিন্তু ইলেটমেন্ট, যে তাকে ভরসা, তাকে উৎফুল্লতি, তাকে একটা অ্যাক্টিভ আর্জ দেওয়ার। যেমন আজকে সন্দীপন এসেছিল রোবট বানানোর জন্য, এইসব নিয়ে কাজ হচ্ছিল। একটা হয় ক্লাসের কাজ, এই কাজ এরকম কর, ঠিক আছে, নেক্সট ক্লাসটা কর, এই কর, ঠিক আছে, এইটা এক ধরনের মোটিভেশন। আরেকটা মোটিভেশন হচ্ছে রোবটটাকে চালিয়ে দেখিয়ে দেওয়া। এই যে ফিজিক্যাল একটা কিছু পেলো, এটা ইলেটমেন্ট। রোবটটা চলছে, 10টা ক্লাস করে 95% পাক না নাম্বার, ও খুব ভালো ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক আছে, ওইটা একটা মোটিভেশান ছোটোখাটো। কিন্তু ইলেটমেন্ট হচ্ছে একটা ওই কোডগুলো রোবটে চালিয়ে রোবটটা চলছে, এই যে চোখের সামনে দেখলো আমার বানানো জিনিস চলছে,
এই হাতে কলমে যে বাস্তব একটা ম্যাটেরিয়ালাইজড ফর্ম অফ সামথিং, এটা ইলেটমেন্ট বিশাল উৎফুল্লোন্নতি দিয়ে দেবে। উৎফুল্লোন্নতি মানে ইলেটমেন্ট, ভরসা, যে আছি, হবে, ফেক ভরসা না। আর সেবা, এটা দিয়ে একটা কনভিন্সিং থ্র্যাশ করা বা থ্রাস্ট দেওয়া। থ্র্যাশ মানে দরকার হলে ধমক দেওয়া, বকা দেওয়া, পুশ দেওয়া, চাটি দেওয়া, সেটা করা যাতে ওর উপর একদম গর্জন হয়ে পড়ে, অথবা তাকে পুশ করা মানে ঠেলে তোলা। কীভাবে? তাহলে কি বুঝলাম? থ্রু ডিলিংস অ্যান্ড কনভারসেশন, ডিল করে মানুষের সাথে, কনভার্স করে মানুষের সাথে কথা বলে তার প্রয়োজনটা খুঁজে বার করে, চাইটা কি সেটা বুঝে তুমি চ্যানেল তৈরি করো কিসের? ইলেটমেন্টের, উৎফুল্ল করে দেওয়ার, অ্যাক্টিভ করে দেওয়ার, ভরসা দাও আর সার্ভিস দাও, যাতে তাকে হার্ল আপ করো, তাকে একদম তুলে দাও, একটা কনভিন্সিং থ্র্যাশ দাও, প্রয়োজন হলে থ্রাস্ট দাও বা থ্র্যাশ করো। এই হলো যাজন ত্রয়ীর পয়েন্ট 2। এবার যাজন ত্রয়ীর লাস্ট পয়েন্ট, পয়েন্ট 3। Any appeal or compromise to adhere one to thy principle is the normal hindrance in imparting thy conviction. আদর্শে যুক্ত করিবার নিমিত্ত তোমার ইষ্টপ্রাণতাকে সঞ্চারিত করবার স্বাভাবিক বাধাই হচ্ছে অযথা কোনো প্রকার আবেদন, অনুনয় বা আপোষ রফা। আমার এই যে আমার কনভিকশনটা, আমি অন্যর মধ্যে সেবা করার বেস্ট উপায় হচ্ছে আমার কনভিকশনটা দিয়ে দেওয়া। এসব ছোটোখাটো সেবার মাধ্যমে তাকে ওই বড় সেবাটাই দিতে চাই, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তার মধ্যে ইষ্টর প্রাণতা জাগিয়ে দেওয়া, দাও দাও করে আমার কনভিকশনটা ওর মধ্যে ফেলে দেওয়া। অনেকে যদি প্রশংসা করে না আপনার, যে অনেক তো ঠাকুরের কর্মী দেখলাম, তোমার মতো এরকম দেখি না, তোমার মতো এরকম যাজক, এরকম কর্মী দেখি না, যে তুমি যেন ক্ষণজন্মা মানুষ। এটা কিছু মানুষের খুব ভালো লাগতে পারে, কিন্তু যিনি যাজক, যিনি ঠাকুরের কথা বলে বেড়াতে চান, ঠাকুরকে প্রচার করতে চান, তার জন্য এটা একটা ছোটোখাটো ইনসাল্ট। কারণ এটা প্রমাণ করে দিচ্ছে আমি ইউনিক, আমি সব থেকে ভালো। এটা প্রমাণ করে দিচ্ছে যে আমার যাজন এতই ইনএফিশিয়েন্ট যে আমি আমার কনভিকশনকে কারোর মধ্যে আজ অব্দি দিতে পারিনি, তাই আমি ইউনিক। তাহলে তো আমি ফেলিয়ার, তাই না? ঠিক তেমনই আমি আমার কনভিকশনকে কারোর মধ্যে দিই, তার একটা ইজি হিন্ড্রেন্স, একটা ইজি বাধা হচ্ছে কোনো রকম আপোষ রফা, কোনো রকম আবেদন, অনুনয়, আননেসেসারি, অযথা কোনো আপোষ রফা বা আবেদন। যেমন আমি হয়তো 24 ঘন্টা আমার বাড়িতে রয়েছি, ওই জন্য বাড়িতে যাজন করা সবচেয়ে টাফ। আমার বন্ধুরা রয়েছে, সব রয়েছে। আমি হয়তো জানি আমি স্ট্রিক্ট ভেজিটেরিয়ান। কেন? আমি আদর্শের জন্য ভেজিটেরিয়ান। হয়তো আমি একদিন বললাম ঠিক আছে, আর একদিন খেলে কি হবে, এই যে এটা দেখিয়ে দিলাম, আপোষরফা করছি, সেটা দেখিয়ে দিলাম ওদের, ওটার মধ্যে একটা থ্র্যাশিং পড়বে যে কী হলো, ও বাবা হয়ে গেল এখানে আদর্শর খেলা। তাহলে এটা কিন্তু আমার কনভিকশন দেওয়ার পক্ষে একটা বাধা হয়ে দাঁড়ালো। ওই একদিন খাই না, কি আছে, ওটা ঠিক আছে। আমার সামনে বসে রয়েছে, দেখলো যে আমি দিন দিব্যি চলে যাচ্ছে, আমি প্রার্থনা করলাম না। এমন না যে আমি অযথা আপোষরফা বলেছেন ঠাকুর, এমার্জেন্সি সিচুয়েশান অবশ্যই হতে পারে, কাজ করছি অবশ্যই হতে পারে, বাট এমনি দিব্যি সিনেমা দেখছি তাই জন্য আমি প্রার্থনা করলাম না, আমি স্কিপ করে গেলাম। এটা ওরা দেখলো, এমন না যে ওরা বলবে সেটা, বাট ওদের ওপর এটার একটা ইম্প্যাক্ট পড়ে যে অযথা আপোষরফা করছে। বাহ, বিন্দাস্ত। হয়তো ঠাকুরের নাম করে অন্য কেউ বিজনেস করছে বা উল্টোপাল্টা কিছু করছে, আর আমারই বন্ধু দেখছে, আমি সেটা দিব্যি সমর্থন করছি। এরপরে আমি লাখ বড় বড় লেকচার দিই না কেন, যতই বড় বড় কথা বলি, যাই করি না কেন, ওই বন্ধুর হৃদয়কে ওইভাবে, ওই জায়গায় আমার কনভিকশান, প্রথম কথা তো কনভিকশান নেই, বাদ দাও, তাছাড়া আমার কনভিকশান দিতে বাধা হয়ে দাঁড়াবে।
কারণ আমি ওদের সাথে প্ল্যাটফর্ম শেয়ার করছি, কারণ আমি ওদের কাছে দেখছি ও তো ওই যে এটাকে বলেছিল না ভীষ্ম বলেছিলেন, ভীষ্মকে বললেন আচ্ছা সবাই বস্ত্র হরণ করছে দ্রৌপদীর, সব দেখলেন কি করে আপনারা, মানে গায়ে কি জ্বললো না? বলল যে অন্ন ভীষ্ম পর্বে আছে, যে আমি ধৃতরাষ্ট্রের অন্ন খাই, আর ওদের অন্ন খেয়ে আমার মনটা ওরম করে দিয়েছে। তাহলে লাখ যুক্তি থাকুক, যেখানে আপোষ রফার অন্ন আসবে, আপোষ রফা যদি আমি দেখিয়ে দিই, আপোষ রফা ইম্পার্ট করি, দেন কোনোদিন আমি আমার কনভিকশন অন্যের মধ্যে স্প্রেড করতে পারবো না। আর এরা গেল আপোষ রফা। অনুনয় আবেদন, অযথা অনুনয় আবেদনগুলো যেগুলো আছে, যেমন আমি আর নিজেকে একটা আমার নিজের চরিত্র, আমার ইষ্টিপুত দৃঢ় প্রত্যয়ী চরিত্রটা আরেকজনের সামনে তুলে ধরছি, আমায় দেখে 5 জন ছেলে 5 জন মেয়ে তারা ইন্সপায়ার্ড হচ্ছে, আমি অযথা একজনকে বলে বসলাম ভাই, হয়তো আমার একজন বন্ধু, সে হয়তো অটো চালায়, আছে এরকম অনেক ভাই, তাকে বললাম ভাই আমাকে একটু ছেড়ে দিয়ে আসবি, এই পকেটে টাকাটা নিয়ে আজকে দিতে পারছি না, আর নে না ফ্রিতে করে দে না। হয়তো শুনে নিল, কিন্তু আননেসেসারি ছিল, এটা ইমার্জেন্সি সিচুয়েশান, ঠিক আছে হতেই পারে, দরকার ছিল না, বাট যেহেতু ও পরিচিত আমি ওর থেকে ওই ফেভারটা নিয়ে নিলাম না। অযথা আমি এই ফেভারটা নিয়ে আমি আমার একটা যাজন ক্ষেত্র নষ্ট করলাম। আজ অযথা অনুনয়, অযথা বিনয়, অযথা নিজের চরিত্রে সরে যাওয়া কিন্তু যাজনের ক্ষেত্রে ক্ষতিকারক। হয়তো একটা মেয়ে, আমি এদিকে আমাকে প্রচণ্ড হয়তো রেসপেক্ট করে, ওই সব ঠিক আছে, কিন্তু রাত 1:30 2টোর সময় চ্যাটিং করছি তার সাথে, ওর যে রেসপেক্ট ছিল না, ও হয়তো ওরও ভাল লাগছে আমারও ভাল লাগছে, কিন্তু যে বা মেয়ের পক্ষে ছেলে হলো সেটা, কিন্তু ওর সাবকনশিয়াসে জানে এ ঠিক না, কোন কি এটা যাজকের বৈশিষ্ট্য, খেয়ে দেয়ে কাজ নেই মাঝরাতে চ্যাট করছে, আমি কিন্তু আমার যাজন ক্ষেত্রটা নষ্ট করে দিলাম, ওর সাবকনশিয়াসে আমার চরিত্রটা নেমে গেল। এরকম অজস্র বিষয়। তাহলে 3টে পয়েন্ট, যাজন ত্রয়ীর 3টে পয়েন্ট যদি আমি অ্যানালিসিস করি, সে কী আছে যাজন ত্রয়ীর 3টে পয়েন্ট। প্রথম হচ্ছে be equipped with every adorant enthusiasm for your superior and think not with inferiority anybody to be wiser than yourself, not less in need appertaining to thy principle. কখনো আমার আদর্শের প্রতি আমার অ্যাডোরেন্ট এনথুজিয়াজম নিয়ে থাকবে, ঠিক আছে, শ্রদ্ধা তো একদম থাকবে, কিন্তু কখনোই নিজেকে ইনফেরিয়রিটির সাথে নিয়ে আমি যাজন করতে যাব না। আমি তার কথা বলছি, আমার মধ্যে দিয়ে তিনি বলছে, আর আমার এই কনভিকশন আছে, আমি অবিকৃতভাবে তার কথাই বলবো, আমি তার নামে অন্য ভুলভাল বানিয়ে কথা বলছি না, তার কথাই বলছি। তার জন্য আমার দাম চোরাইদের থেকে অনেক বেশি। রবীন্দ্রনাথকেও ঠাকুরের কথা বলতে পারি, পাশের বাড়ির কোনো একজন কাকা দাদা রামু টামু সবাইকে আমি ঠাকুরের কথা বলতে পারি, এটা কোনো ব্যাপার না, কারণ আমি ঠাকুরেরকেই তুলে ধরছি আমার চরিত্র, ব্যক্তিত্ব, বাঁক সব কিছুর মধ্যে দিয়ে। আর কখনো এরম ভাববো না আমার সামনে যে আছে তার ঠাকুরের প্রয়োজন নেই, সে যে অবস্থাতেই থাকুক না কেন, সে ঠাকুরকে পেয়েও যাক না কেন, কখনো এরম ভাববো না কার কখন যে ঠাকুর প্রয়োজন হতে পারে, ঠাকুর হয়তো আমার মাধ্যমেই তখন তার কাছে প্রকট হতে চাইছেন, আর আমি এই ভাবনা দিয়ে ঠাকুরকে বাধা দিয়ে রেখেছি। এরকম অনেক ব্যাপার হয়েছে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তার মানুষের সাথে ডিল করে, কনভারসেশন করে তার নিডস খুঁজে বার করা। প্রত্যেকের নিডস আছে, নাহলে এই ভব সমুদ্রে থাকাই যায় না। প্রয়োজন আছে বলেই আমরা এরকম জ্যান্ত ঘুরে বেড়াচ্ছি। জ্যান্ত ঘুরে বেড়ানোওয়ালা মানুষদের সাথে ডিল করে কথা বলে তাদের নিডসটা খুঁজে বার করা। আর নিডস আছে মানেই দ্যাট ক্যান বি ফুলফিল বাই লর্ড। তারপরে 3টে চ্যানেল বানিয়ে, ইলেটমেন্টের চ্যানেল করে ইলেটমেন্ট, তাকে উৎফুল্লোন্নতি দেওয়া, তার ডেভেলপমেন্ট হয়, তারা উৎফুল্ল, তখনই একটা এনার্জি পায় কাজ করার।
তাকে ভরসা দেওয়া আর সেবা দেওয়া, দিয়ে তাকে থ্র্যাশ করা, আইদার তাকে ঝামটি মেরে বকে টোকে কাজে বসানো বা পুশ করে কাজে মানে ফোর্স দিয়ে কাজে বসানো, অথবা তাকে থ্রাস্ট দেওয়া মানে পুশ করে কাজে, মানে একটা পুশ হচ্ছে ধমক টমক এই স্টাইলের, আর একটা হচ্ছে জেন্টলি ঠেলে তাকে কাজে পাঠিয়ে দেওয়া, এখনই যা এই করে, দরকার হলে নিজের কিছু খরচা করে। এগুলো সেকেন্ড পয়েন্ট। নাম্বার 3 হচ্ছে তোমার প্রিন্সিপালের যাজনের সময়, মানে তোমার কনভিকশন অন্য কারোর মধ্যে ইম্পার্ট করার সময় প্রথমত তোমাকে কনভিকশন থাকতে হবে, না থাকলে তো বাড়ি যাও। এই কনভিকশন অন্যর মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য যে কমন বাধা যেটা, তা সেটা হচ্ছে অযথা কোনো অনুনয়, আবেদন বা আপোস্ট্রোফা। আমি অযথা দেখছে চোখের সামনে বাড়িতে, আমি নাক খুঁটে হাত ধুচ্ছি না, কী যাজন আমি আবার কী করবো, তো মাথাতেই আমার পজিশনটা পায়ের তলায় চলে গেল, তাই না? নিজের যাজন ক্ষেত্র পলিউট করা যাবে না। ও দেখছে নিজেই আমি বেকার টাইম ওয়েস্ট করছি, বসে বসে কী বলে এখন এটা ল্যাদ খাচ্ছি, আমি কি ঠাকুরের লোক কী ল্যাদ খাবে আবার, এখন ল্যাদ খাচ্ছি বলতে খুব প্রাউড ফিল হয়। কিসের প্রাউড? লজ্জা থাকা দরকার। হ্যাঁ, ল্যাদ খাচ্ছিটা কি যাজক হয়ে ল্যাদ খাওয়া হয় না? খেতে পাও না, ভাত খাবার খাও না, না, আই এম অলওয়েজ অ্যাক্টিভ। তাদের মধ্যে কোনো আমার দোষ গুণ এটা সেটা থাকলে সেটা যতটা ওভারকাম করা যায়, দরকার হলে কোনো আপোস্ট্রোফা করা তো যাবেই না, আর যদি তাও ওদের সামনে তো নাই, যার সামনে করবে তার কাছে কিন্তু নেমে যাবে। এর মানে এই না যে আমি টু ফেসড হয়ে চলতে বলছি, এটা জাস্ট ফ্যাক্ট বলছি। এমন কোনো আচরণ যদি থাকে যেটা আমার আপোস্ট্রোফা দেখাবে, আননেসেসারি কিছু অ্যাপিল থাকবে, এটা করে দে, ওটা করে দে, সেটা করে দে বলছি, জাস্ট বিকজ আমাকে শ্রদ্ধা, আমার প্রতি এতটুকু শ্রদ্ধা জেগেছে বলে, আমার কথা শুনছে বলে তাকে দিয়ে এটা সেটা করাইয়ে বেড়াবো, এই অযথা আবেদন, অযথা অনুনয় বিনয় আর অযথা আপোস্ট্রোফাটা ওরা যদি দেখে ফেলে, তাহলে ও না বুঝলে ওর সাবকনশিয়াস কিন্তু আমাকে রিজেক্ট করতে স্টার্ট করে দেয়। দ্যাটস ইট। এটা হচ্ছে যাজন ত্রয়ী, যাজনের 3টে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যেটা আমাদের খেয়াল করতে হবে। এরপরে আছে যাজন সংকেত বলে একটা আছে, ওটা 25খানা না 27খানা পয়েন্ট আছে, সেটা আমরা আবার পরের দিন ডিল করব। তাহলে আজকে আমরা কি করলাম, আরেকবার ডিভিশন ছোট হয়ে গেল যে যাজন কী জিনিস, যাজক কে হয়, যাজক বৈশিষ্ট্য কী হয়, আর যাজন ত্রয়ী, এই নিয়ে আমরা ডিসকাশন করলাম। সরি আজকে একটু টাইম লেট হয়ে গেল। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে আমাদের ক্লাস এইটুকু ছিল, যারা ঘুমানোর টাইম হয়ে গেছে তারা লিভ করতে পারেন। আচ্ছা, সমরেশ তিওয়ারি দা বলছিলেন, বেরিয়ে গেলেন বোধহয় ঘুমাবেন বলে, তো সমরেশ তিওয়ারিতে বলছিলেন যে টাইমটা নাকি আরও আগে করলে ভালো হয়, অনেকে বলে আগে করলে ভালো হয়। আমি সব কটাতেই কমফোর্টেবল, আপনারা যা নিজেদের মধ্যে ডিসাইড করে যদি বলেন অন্য কোনো টাইমে করতে বা কিছু, আমি আমার পূর্ণ চেষ্টা করব। তাইওয়ানে যখন আমি 12 তারিখের পর তাইওয়ান চলে যাব, 12 তারিখে চলে যাব, তো ওখানে 3 ঘন্টা এগিয়ে টাইমটা, তো এখানে 10টা, মানে ওখানে আমার 1টা থেকে 2টো আমার খুব একটা সমস্যা হবে না। কিন্তু আপনাদের যাদের যেরকম একটা মোটামুটি টাইমে যেটা ফিট হয় সেরকমভাবে আমাকে টাইম আপনারা একটু ডিসাইড করে নেবেন, আমরা সেভাবে ক্লাসটা 12 তারিখের পর থেকে সেভাবে কন্টিনিউ করব। আর যদি কারোর প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমরা ক্লাসটা এখানে সমাপ্ত করব। হ্যালো, মাঝে মাঝে না কিছু রেসপন্স দেবে, আমি বুঝতে পারি না একা বকে যাচ্ছি নাকি লোকজন আছে। আরে দিল্লি মা কিছু বলো, ক্যাচকলা দেখালে হবে? হ্যাঁ, খুব মানে
কি বলবো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, মন দিয়ে শুনলাম। হুম। এবার সেগুলো মনে রেখে সেইভাবে চলা উচিত। হ্যাঁ, ওটাই। বলতে থাকো অন্যদের। কুর্তি কই? হ্যাঁ, যত দিন যাচ্ছে দিন যাচ্ছে জিনিসগুলো মানে কি বলবো, শক্তও লাগছে, আবার আহ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, হুম ছাড়া যাবে না। হুম হুম। একটা ক্লাস অফ দিয়ে যদি আরেকটা ক্লাস মানে মাঝে অফ চলে যায়, তো বিশাল একটা গ্যাপ পড়ে যাবে। আমি রেকর্ডিংগুলো চেষ্টা করছি ছাড়ার। হ্যাঁ, আমি টাইম ম্যানেজমেন্টে খুব কাঁচা। আমি কখন ছাড়বো আমি টাইম ম্যানেজমেন্ট ঠিক করার চেষ্টা করছি। অনেকগুলো কাজে হয়ে গেছি, হুম ওই জন্য ছাড়বো, হুম। রেকর্ডিংগুলো ছাড়বো। তারপরে আজকে সব ঠিক আছে তো? শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমি শুধু ভাবছি যারা প্রথম দিকে তো অনেকেই জয়েন করতেন, 16-17 জনও জয়েন করতেন, এখন অনেক কম। আমি ভাবছি তারা খুব মিস করে যাচ্ছে কারা? আমি তো এত খেয়াল সুন্দর সুন্দর আলোচনা, মানে এত খেয়ালই করি। গুরুতর, মানে এত ইম্পর্টেন্ট জিনিসগুলো এত সহজভাবে, মানে আমরা তো পড়ি জিনিসগুলো পড়ি, কিন্তু কখনো সেইগুলোকে নিয়ে ভাবি না, বা তার ভেতরের যে ভেতরের আহ উপর ওপর যায় যে এতটা যে গভীরতা আমরা চিন্তা করি না, এইগুলো খুব মিস করছেন তারা। হ্যাঁ, করতে হবে। তুমি ক্লাস করাও আরও আরও জায়গায় গিয়ে, মা, আরও জায়গায় গিয়ে ক্লাস করাও। আমি তো চাই সবাই মিলে করুক, মানে আরও লোকজন করুক। এইখানে এই ক্লাসেই কেন করবে সবাই? আরও করুক। আমি তো নিজেকে প্রেজেন্টেবলও করতে পারি না, হট করে এসে খেয়ে দিয়ে এসে বসে পড়লাম। আমি চাই আরও মানুষরা করুক এবং তারা আরও ভালো করে, হ্যাঁ, ঠিক মতো করে বসে টসে ভালো করে ক্লাস করুক। আমি চাই সবাই, হুম যারা আরও ভালো বড়, যারা রেসপেক্টেবল মানুষ তারা করুক, তাহলে আরও মানুষ আসবে। আমি তো বাচ্চা, আমাদের কথা কজন শুনবে? শুনবে শুনবে, না শুনবে না শুনবে, কিন্তু আমি চাই বড়রাও করুক, তাহলে না বাচ্চারা আরও শুনবে। না, এটাও একটা পয়েন্ট সৌভিক, আমি যেটা বুঝেছি যে অনেকে দেখে যে এই তো বাচ্চা ছেলে বয়স, হুম হুম কি হুম। মানে হয়তো এটা একটা ইগোর কাজ করে অনেকে। ইগো নাকি জানি না, তো বাট কিন্তু বাচ্চা তো এটা অনেক বাচ্চা তো বাচ্চাই। আমি তো ক্লাস করাচ্ছি, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি, এইমাত্র মায়ের কাছ থেকে বকা খেয়ে আসলাম। হ্যাঁ, তো শুনতে সত্যিই বাচ্চা, বাট ব্যাপার হচ্ছে এইটা তো বাচ্চা না। এটা কি করে বোঝাবো? হুম এইটা তো বাচ্চা না, না। একটা বাচ্চাকে যদি গীতবিতান দিয়ে বলি, ভাই এটা পাঠ কর, সে তো গীতবিতানই পাঠ করবে, তাই না? সেটা বুঝলে তো। বুঝলে হবে না, ঠিক আছে, বোঝার যারা বুঝেছে বুঝেছে তারাই করুক। তোমরা বলো, হুম তোমরা বলো ঠাকুরের কথা। আমি এখানে ম্যাটারটা ঠাকুরের বিষয়। ও আকু পাকু হয়ে আছে, ওর কতজনের মুখে ঠাকুরের কথাটা শুনবো? শুনি তো উল্টো পাল্টা কথা, যে এত বড় ভান্ডার লুকিয়ে রয়েছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকের মালিক হয়ে যদি রিস্কাওয়ালার সঙ্গে ঝগড়া করে 2 টাকা দেওয়ার জন্য রিস্কাওয়ালার সাথে ঝগড়া করছে, মারপিট করছে, যদি দেখি, কার না লজ্জা লাগবে? হুম 2 টাকার জন্য, সে কারণ আমি দেখছি ও ওয়ার্ল্ড ব্যাংকের মালিক, ওই 2 টাকার জন্য মারপিট করছে। তেমনই যখন ঠাকুরের কথা শুনি আর ঠাকুর প্রসঙ্গকেই ছুঁয়ে যায় না, তখন তো খারাপ লাগে না, ইনকমপ্লিট লাগে। হুম। যে সবাই মিলে বলুক, সবাই বলো, আরও করুক। আনন্দের কত কত কিছু করা যায় এই বই, এইগুলো নিয়ে কত কিছু সারাদিন ধরে যদি লাইভ করা যায় তাহলেও তো আরও ভালো হয়। এটা, এই যে প্রিয় পরমের আত্মকথা আছে, পড়ছিলাম। আরে কি বই! হুম দারুণ জিনিস। টাইম পাই না এখন, টাইমই পাই কখন পড়বো, তাও ইচ্ছা করে যদি টাইম বার করে 24 ঘন্টায় যদি ক্যামেরা খুলে হুম। বসে থাকতে পারি তাহলে তো আরও ভালো লাগে, কিন্তু তাহলে তোমার তোমার তো আমি এটা সবার সামনেই বলছি, না না, তোমার বন্ধ করে দিই, তোমার রেকর্ডিংটা বন্ধ করে দিই। এতটাই সাধনাটা এতটাই গভীর, তুমি টাইম না বইটা খুললেও তোমার সেগুলো আপনি আপ আসে, এটা আমি ফিল করেছি। আর ওটা তুমি মা বলে ফিল করছো, সব সব রেকর্ডে কি বলছো? বন্ধ করে। ওরম কোনো সাধনা ফাধনা তো কোথায় করেছি? এটা আসলে আমরা তো মানে
বরং আমরা অ্যাজ এ টিম এত কম সাধনা করি তাই এরকম মনে হচ্ছে। ঠাকুরের সময়কার মানুষদের যদি দেখতাম তাহলে তো আরো মুগ্ধ হয়ে যেতাম। একটা হ্যাঁ। ঘটনা শুনেছিল তো, ওই ঘটনাটা এক সনাতন গোস্বামীর ঘটনাটা সেদিন বলছিলাম না, হুম। ওই সনাতন গোস্বামীর গল্পটা। সনাতন গোস্বামী ঘরে বসে নাম করছেন, দিন রাত নাম করছেন। একজন গেছিলেন ঘরে, বা গ্রামের লোক, গিয়ে বলছিলেন যে আমার মেয়ের বিয়ে দিতে হবে, টাকা লাগবে। ও নামে বসে আছে, বলছে "এ, কি প্রবলেম নিয়ে এসছে, যা যা।" তো সনাতন গোস্বামীর সামনে এরকম একটা ছিল, এনে এটা নিয়ে যা যা বলে একটা এরকম একটা সোনার তাল হ্যাঁ, সোনার তুলে পাথর দিয়ে দিয়ে দিল। দিল। দিয়ে আবার নামে বসে গেল, চোখ দিয়ে জল পড়তে থাকলো। ও ও, ওই মেয়ের বাবাটা চলে গেল। মেয়ের বাবাটা যেতে যেতে ভাবলো যে ভাই ও কি পেয়ে থাকবে, ও কি পেয়ে থাকবে যে যার এটার জন্য, থেকেও দামি। হ্যাঁ, যে এই সোনাটাকে এরম ভাবে ফেলে দিচ্ছে। আরে বাপরে, ও মেয়ের তখন ওর মাথা থেকে মেয়ের বিয়ের চিন্তাও চলে গেল, ওই সোনাটা হাতে করে ফেরত এসছে। বলছে প্রভু আপনি বলেন আপনি কি পেয়েছেন যার জন্য আপনি, ও ভাবছে দৌড় আবার এসে গেছে ডিস্টার্ব করতে। বলছে আপনি কি পেয়েছেন যার জন্য আপনি সোনাটাকেও তুচ্ছ করে ফেলে দিচ্ছেন। এই যে যাজন, ওর যাজনটা কি বলবো, ও তো কিছুই করেনি। ওর ব্যক্তিত্ব, ওর ইষ্টিপুত দৃঢ় প্রত্যয় এরকম, সাধনা তো ওটা। ওদের কাছে আমরা কি বলো, ওই যে হনুমানকে দেখো, হনুমান ওই গানটা মনে পড়ে গেল, পায়ো জি मैंने রাম রতন ধন পায়ো। একদম, রাম রতন ধন পায়ো। ওই যে আছে না হনুমান চালিসাতে, सुग्रीवनी की, अरे हनुमत सुग्रीव की ना राम मिलाए राजपत दीना। যে সুগ্রীব যে হনুমানকে বলছে রাম রসায়ন তুমরে পাস সদা রহো রঘুপতি কে দাস। রাম রসায়ন ও বুঝেছে হনুমান, রামের কেমিস্ট্রি জানে, তাই না? রাম রসায়ন তুমরে পাসা সদা রহো রঘুপতি কে দাসা। এইগুলো আমাদের টার্গেট, এইগুলো আমাদের ইন্সপিরেশন। এটা আমার তোমার আমাদের এদের ব্যাপার না, সবার ব্যাপার, সবাই না আমরা একসাথে হয়ে হ্যাঁ, গিয়ে, ঠাকুর তো তাই বলতেন যে একসঙ্গে সবাই যদি না দেখতে পায় তাহলে সেই সুখটা আসে না, তাহলে, আমি তুমি দেখলে হবে না। হ্যাঁ, তাহলে তার ওইটাই হয় না, ওই যে যেটাকে বলে রিজারেকশন, তার হয় না। মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। মদ ভক্ত বলেনি কিন্তু, মদ ভক্তা। ঠাকুরের কাজ একাই করতে হয় সেটা ঠিক আছে, কিন্তু এই একা যে কাজ করি তার এফেক্ট যদি সবাই মিলে উপভোগ না করি তাহলে তো মুশকিল। ঠিক আছে মা, আবার কবে যাব দিল্লি দেখি। হ্যাঁ, আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে যেমন আজকে আজ না কালকে ওই কি নাম, ওর নাম সুব্রতই না ছেলেটার নাম, ওই স্বস্তি সেবক